শামসু, হাবিব ভাই, এদিকে এসে বসেন। দূর মিয়া, আপনার এতক্ষণে আসার সময় হইল? আপনারে বলছি একটু তাড়াতাড়ি চলে আসবেন। আপনার সঙ্গে নিয়ে সিসি ক্যামেরার ফুটেজটা দেখব। তা আপনার এতক্ষণে আসার সময় হইল না? আপনার জন্য অপেক্ষায় থাইকা আমরা নিজেরাই সিসি ক্যামেরার ফুটেজটা পর্যবেক্ষণ করে দেখলাম হাবিব ভাই। আর বললো না মাস্টার, তোমারে বললাম না তোতা আমার সাথে আলোচনায় বসতে চাইছিল। পরে বাড়ি যাওয়ার পথে তোতার বাসায় যায়া তোতার সাথে বসছিলাম। তোতার সাথে আলোচনা করতেই দেরি হয়ে গেল, সেই জন্যই সময় মতো আর আসতে পারলাম না। তা কি খবর, চোরকে সেটা কি সঠিকভাবে নির্ণয় করতে পারছো? চোর কি ধরা পড়ছে নাকি? হাবিব ভাই, চোর তো আমরা শনাক্ত করতে পারছি। এই চোর তো আর কেউ না, ওই যে বাইরা বাড়ির মকবুল মেম্বারের বাড়ির পাশে কালো কোকড়া করে চুলের একটা চ্যাংড়া ছিল না, মানিক চোরা নামের, ওই মানিক চোরাই এই ঘটনাটা ঘটাইছে। হাবিব ভাই, আপনি ওরে খুব ভালো করেই চিনেন। সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাইতেছে ওই চ্যাংড়া আর লগে অন্য এক চ্যাংড়া দুইজনে মিলা আইনালের বাড়ি থেকে চুরি করতেছে। হাই রে, বলো কি মাস্টার, এই মানিক চোরা তাহলে এই ঘটনাটা ঘটাইছে? পরে তো আমি অনেক আগে থেকেই চিনি মাস্টার, খুবই দুর্দর্শ চোর শালায়। যে বাড়িতে একবার ঢোকে সে বাড়ি একেবারে সাবার কইরা তারপর বের হয়। বাড়ির কোনো কিছুই ঠিকঠাক রাখে না, সাতের মাথায় যা যা পায় সব কিছুই নিয়ে চইলা যায়। ওই তো মাস্টার খুবই ভয়ঙ্কর মাপের চোর। আর এইদিকে আমরা তো সবাই তোতারে দোষারোপ করতেছি। তোতা তো আসলে এই ঘটনার সাথে জড়িত না মাস্টার। এখন হাবিব ভাই, এতটা পুরোপুরি শিওর হওয়া যায় না। আগে ওরে দইরা নিয়ে আইসা উদ্যম মাধ্যম কয়েকটা দেই, তাইলেই বোঝা যাইব যে ওই মূলত তোতার কথায় চুরি করতে এই জায়গায় আইছিল, না ওরা নিজেরাই প্ল্যান কইরা আইনালের বাড়িতে এই চোরের ঘটনাটা ঘটাইছে। টেরারে পাঠাইছি ওরে ধরে নিয়ে আসার জন্য। আগে ওই ব্যাটারে ধরে নিয়ে আসুক। দেখো, ধরে নিয়ে আইসা জিজ্ঞাসাবাদ করলেই সব কিছুই শিখা যাইব। তবে আমার মনে হয় না যে তোতা এই চুরির ঘটনার সাথে কোনোভাবে জড়িত থাকতে পারে। তোতার বাড়িতে যায় ওর সাথে কথা বইলা যা বুঝতে পারলাম তাতে করে মনে হয় না যে তোতা এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত থাকতে পারে। তা হাবিব ভাই, তোতা আবার আপনারে ওর বাসায় ডাইকা নিছিল কেন? কি বিষয়ে তোতার সাথে আলোচনা করলেন হাবিব ভাই? আর বলো না শামসু, তোতা তো অনেক বড় ফাটকার চিপায় পড়ে গেছে। এইদিকেও যাইতে পারতেছে না, ওইদিকেও যাইতে পারতেছে না। উপজেলার দুর্নীতির মামলার তোতার নামে তো রায় হয়ে গেছে। এখন তোতারে প্রতিদিন পুলিশ খুঁজতে আসে। আর পুলিশের হাত থেকে বাঁচার জন্যই সেই দিন বলার তলার ওই জঙ্গলের ভিতরে ডন আর তোতা সারা রাত পলায়া ছিল। আর আয়নাল ওইখান থেকেই তোতারে দেখা সন্দেহ করছে। কে এখন তোতার জঙ্গলের ভিতরে পলায় থাকা লাগে কেন? শফিকের সাথে মিলা যে দুর্নীতি করে টাকা ভাগাভাগি করছে, সেই শফিক কি এখন তোতারে কোনো রকম লিড দিতেছে না? হ্যাঁ, বুড়া জিন কি কোনো মানুষের কাতারে পড়ে নাকি শামসু? ওই তো একটা অমানুষ বললেই কোনো রকমের ভুল হইব না। টাকার গন্ধ যেই দিক আছে
সেই দিকে বুড়া জিন আছে তোতার কাছে বলে 5 কোটি টাকা দাবি করছে এই মামলা থেকে তোতারে বাঁচানোর জন্য। কে তাইলে তোতারে 5 কোটি টাকা দিতে বলেন দেখি শফিক তোতারে কিভাবে এই মামলা থেকে বাঁচায় নেয়। শফিক তো নিজেই এইখান থেকে বের হইতে পারবো না, এক একটারে এই রপার এমনভাবে ছাই দিয়ে ধরবো না ফসকা যাওয়ার কোনো সুযোগই পাইব না। কত বড় সাহস, উপজেলায় 200 কোটি টাকা দুর্নীতি কইরা আত্মসাৎ কইরা খায়। শামসু তোতা তো মূলত এই বুড়া জিনের প্রলোচনায় পইরা এই আকামটা কইরা বইছিল। এখন তো হারে হারে বুঝতেছে যে কত বড় ভুলটা করছে। তোতা তো আমারে বাসায় ডাইকে নিয়া সে কারুবারু করলো যাতে তোমরা সাথে আবারও মিল করাই দেই। তোমার আর মাস্টারের কাছে তো তোতা আসার সাহসই পাইতেছে না, তাই আমারে তোমার কাছে বলতে বললো। তা কি বলো, তোতারে কি কোনোভাবে মাফ করে দেওয়া যায়? আগে এত ব্যস্ত হয়েছেন কেন আপনারা? এই শালার একটু শিক্ষা হওয়ার দরকার আছে। ওর আগে একটু শিক্ষা দেই। ওর কত বড় বলদের বলদ, এত বড় একটা দুর্নীতির সাথে শফিক জড়িত, এটা ওই আমাদের কারো কাছেই বলার প্রয়োজনও মনে করে নাই। যদি সেই সময় মুখ ফুটা যদি একবার বলতো তাহলে তো শফিকরে আমি নির্বাচনই করতে দিতাম না, আর তোতার এইখান থেকে বাঁচানোর সম্পূর্ণ চিন্তা তো থাকতো আমার। তারপর ওই বলদ কিছুই বুঝতে পারে নাই। ওরে ঠিকই দলে নিমু, কিন্তু ওরে আগে একটু শিক্ষা দিয়ে নই। হ শামসু, ঠিকই বলছো তুমি। এই চ্যাংরা রাজনীতি করে কিন্তু মাথায় পুরোটাই গোবর। যে যা বলে সেটাই মাইনা নেয়, কোনটা ভুল কোনটা ঠিক সেটা এখন পর্যন্ত বোঝার ক্ষমতা ওর হইয়া সারে নাই। ওরে আসলে একটু শিক্ষা হওয়া দরকার। তবে তোতা কিন্তু আগের মতো আর নাই শামসু, এই কথাটাও মনে রাখো তুমি। যাই হোক হাবিব ভাই, তোতার বিষয়টা আমার আগে থেকেই মাথায় আছে। তোতারে আমি একটা পরীক্ষার ভিতরে ফেলাইছি। তোতার বিরুদ্ধে পরবর্তীতে সিদ্ধান্ত নিব আমি। এখন আমার একটু এসপি অফিসে যাইতে হইব, এসপির সাথে আলোচনা আছে। আপনারা তাহলে থাকেন এইখানেই, আমি উঠি। ভাই, তদন্ত অফিসারের সাথে কথা বলে কি বুঝতে পারলেন? মামলাটা কি কোনোভাবে আটকানো যাইব? না রে ডন, সেটা উনি আপাতত করতে পারবে না, এটা ওনার ক্ষমতার বাইরে। উনি যেটা করতে পারবে আপাতত আমাকে সব রকমের ইনফরমেশনগুলো দিয়া আগে থেকেই সতর্ক করে দিতে পারবে। তাছাড়া ওনার পক্ষে কোনো কিছু করা সম্ভব না রে ডন। সব কিছু একেবারে এলোমেলো হয়ে গেল ভাই। যেখানে আপনার কেরিয়ার আরও উন্নত হওয়ার কথা, সেইখানে দেখেন আপনার কিভাবে অধপতনটা হয়ে গেল। আমি সেই সময় বারবার আপনারে বলছিলাম, কিন্তু ভাই এই উপজেলার দুর্নীতির টাকাগুলো শফিকের যুক্তিতে খাওয়ার দরকার নাই। পরবর্তীতে কিন্তু এটা জাল বের হইব। দেখলেন তো ভাই, আমার কথায় এখন সত্য প্রমাণিত হইল। এই বুড়া জিনের পিছনে যারা যারা থাকছে তারাই ধ্বংস। ওই শামসু ভাইয়ের পর্যন্ত ওরে নিজে এমপি না হইয়া এমপি বানাইছিল, সেই শামসু ভাইয়ের সাথেই বেইমানি করছে। আর তো আপনি তোতা কোথাকার কি? হরে ডন, রাজনীতিতে আমার সিদ্ধান্ত নিতে অনেক জায়গায় অনেক ভুল হয়েছে, সেই জন্য আজকে আমার এই পরিণতি হয়েছে। এই বুড়া জিনরে আমি চিনতে ভুল করছি। আর একটা ভুল করছি, শামসু বাইরে সত্য না বইলা ওনার কাছ থেকে সত্যটা লুকাইয়া চারদিকে
যেখানে যা করছি সবই ভুল। এখন যদি শামসু ভাইয়ের সাথে থাকতাম তাহলেও আমার আর এই ঝামেলা পোহাইতে হইতো না। ভাই শামসু ভাইয়ের সাথে আপনি আবার একবার বসেন না কেন? শামসু ভাই কিন্তু এতটাও খারাপ লোক না। একবার যেহেতু আপনার দলে বিশ্বাস করে নিছে, অবশ্যই আপনার প্রতি তার ভালোবাসা আছে বলেই আপনারে তার গ্রুপে নিয়েছিল। আপনি আরেকবার কথা বইলা দেখেন তো দেখি শামসু ভাই কি বলে, মনটা হয়তো নরম হইতে পারে। তুই তো বলতেছিস কথা বলার জন্য, কিন্তু সেই দিন যে রাগ দেখাইয়া অপমান করে বের করে দিছে, এরপর কোন মুখে ওনার সামনে যা দাঁড়ায় আমি দেখি হাবিব বাইরে বিষয়টা জানাইছি। হাবিব ভাই কথা বলতে চাইছে, দেখি হাবিব ভাই কি রেজাল্ট নিয়ে আসে, তারপর যায় আমি আবারও কথা বলবো নি। আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে দেখেন হাবিব ভাই কি বলে আপনারে। আর আমি ওইদিকে চেয়ারম্যান সাহেবকে বিষয়টা জানাইতেছি, দেখি চেয়ারম্যান সাহেবরে দিয়া কোনো রকমের কোনো কিছু করাইতে পারি কিনা। আমার তো এখন পরিষদে যাওয়া লাগবো ভাই, আমি তাহলে বের হইলাম। চাচা, উপজেলার দুর্নীতির মামলাটা কি করলেন? আপনার নামে তো ওয়ারেন্ট বের হয়ে আইছে, যে কোনো সময় তো পুলিশ এসে আপনারে গ্রেপ্তার করে নিয়ে চইলা যাইতে পারে। তাহলে এই মামলাটা কোনো একটা ব্যবস্থা করেন না কেন চাচা? দূরবে পাগল হয়েছিস? এতই সোজা আমারে গ্রেপ্তার করা, ওয়ারেন্ট জারি হয়েছে, তাতে কি হয়েছে? আবার যত আমারে পুলিশ কখনোই ধরতে পারবো না, সেই ব্যবস্থা অলরেডি কইরা ফেলাইছি। আমি একজন সংসদ সদস্য, এত সহজ আমারে গ্রেপ্তার করা? চাচা, এইভাবে আর কয়দিনে মামলাটা আটকে রাখবেন? মামলাটা একেবারে খেয়ে ফেলা দেওয়ার একটা ব্যবস্থা করা যায় না? এসপিডিসির সাথে আলোচনা করে দেখেন কোনোভাবে এই মামলা থেকে আপনার নামটা একেবারে সরিয়ে দেওয়া যায় কিনা। ডিসিএসপি দিয়া এই মামলা কোনো কিছু করানো যাইব না রে বাটুল। এই মামলা ডাইরেক্ট উপর মহল থেকে পরিচালনা হইতেছে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী এই মামলাটা চলতেছে। এখানে কিছু করতে হইলে স্বরাষ্ট্র দপ্তর থেকেই করতে হইব, তাছাড়া এদেরকে দিয়া কিছুই করানো যাইব না। তাহলে চলেন ঢাকাতে যাই, যেখানে গেলে কাজ হইব সেখানে যাই তো কাজটা করতে হইব। এভাবে তো আর এলাকায় বসে থাকে তাহলে কোনো লাভ হইব না। শামসু যদি ক্ষমতা ছাড়া আপনার উপর এরকম চাপ প্রয়োগ করতে পারে, তাহলে আপনি ক্ষমতার চেয়ার নিয়েও কেন শামসুর উপর পাল্টা চাপ নিতে পারবেন না? হরে বাটুল, আর দেরি করব না, 2-1 দিনের ভিতরেই ঢাকাতে যাইব, দেখা আসি ওইখান থেকে কোনো কিছু একটা করা যায় কিনা। শামসু যতই ফাল পারুক না কেন, ওরা আমার কোনো কিছুই করতে পারবো না। এই বগুড়াতেই বৈশা বৈশা আলগা দাপট দিয়া যাইতে পারে। কেন্দ্রে বগুড়ার কোনো নেতাই আমার মতো এরকম লাইন কাট বের করতে পারে নাই। কোন জায়গায় গেলে কোন কাজ হইব সেটা আমার খুব ভালো করেই জানা আছে। চাচা, খবর আর একটা শুনছেন নাকি? আয়নালের বাড়িতে যে সেই দিন চুরির ঘটনাটা ঘটছিল না, ওইটা নিয়ে তো সকলেই ডন আর তোতার উপর সন্দেহ করতেছে। বলতেছে ওরাই বাইরের থেকে চোর ভাড়া করে নিয়ে আইসা আয়নালের বাড়িতে চুরি করাইছে। শামসু গ্রুপের সবাই তোতার উপরই দোষারোপ করতেছে।
তাই তো হইব রে বাটুল, ওই তো তার যেই দিন থেকে আমার পিছাইরা দিছে সেই দিন থেকে ওর অধপতন শুরু হয়ে গেছে। আর কয়েকটা দিন দেখতে থাক, ওই তো তা দেখবি আবার সেই আমার পায়ের নিচে আইসাই পড়ব। সেই বাওয়াল অলরেডি হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিবুর আইসো, বসো হাবিবুর। কেমনে কি হাবিবুর, তোমারে যে বলছিলাম শামসুর সাথে কথা বলার জন্য, কথা বলছিলা কি শামসুর সাথে? পরে তো আর আমারে কিছু জানাইলা না। এ ব্যাপারে তো এতটা লেট করা ঠিক হইতেছে না হাবিবুর। যত তাড়াতাড়ি সম্ভব শামসুর সাথে যোগাযোগ কইরা ওর সাথে বসার একটা ব্যবস্থা করো। নতুন নতুন অনেক দল কিন্তু শামসুরের দলে বেরানোর জন্য উঠা পড়া লাগছে। যদি শামসু কাউকে কথা দিয়ে ফেলে তখন কিন্তু হাজার অপশন দিলেও শামসু আর আমাদের দলে যোগ দিবে না। তাই কেউ কে কথা দেওয়ার আগেই আমাদের শামসু ভাইয়ের সাথে কথা বলতে হইব। ভাই শামসুর সাথে তো কথা হয় নাই। শামসু বর্তমানে বগুড়াতে অবস্থান করতেছে, তাই ওর সাথে কথা বলতে পারি নাই। অনেকবার ফোন দিছি, ফোন রিসিভ করে না। পরে তথ্য নিয়ে শুনি যে শামসু বেশ কিছুদিন ধরে বগুড়াতে অবস্থান করতেছে। পরে আমি সরাসরি শামসুর বাসায় যায়া গুরুর সাথে বিষয়টা নিয়ে আলোচনা করছি। গুরুর কাছে আমরা যে শামসুকে দলে বেড়ানোর কথা চিন্তা করতেছি সেই প্রস্তাব রাখছি। তাই নাকি? শামসু তাহলে বর্তমানে বগুড়াতে অবস্থান করতেছে? তা গুরুর সাথে কথা বইলা কি বুঝতে পারলা হাবিবুর? শামসুরে কি দলে কোনোভাবে বেড়ানো সম্ভব হইব? শামসুরে দলে বেড়াইতে পারলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতাম। তাই শামসুর বিকল্প এখন খুবই দরকার। গুরু কি বলল তোমারে এই বিষয়ে? গুরুরে আমি প্রস্তাবটা দিলাম যে আমরা নাগরিক পার্টি শামসুরে দলের সাধারণ সম্পাদকের পদ দিয়ে আমাদের দলে নেওয়ার জন্য সকলে মিলে সিদ্ধান্ত নিছি। পরে গুরু বলল অনেক দলই নাকি শামসুরে বর্তমানে তাদের দলে সাধারণ সম্পাদক পদে নিতে চাইতেছে। কিন্তু শামসুর কথা হচ্ছে কেউ যদি সভাপতির পদ দিতে চায় ওরে, তাহলে সেই দলের সাথেই শামসু যুক্ত হইব। সেক্রেটারির পদ নিয়ে শামসু আর কোনো চিন্তা ভাবনা করতেছে না। তাই গুরু বলল যে শামসুর সাথে আমি তোমাদের বিষয়ে কথা বলে দেখি শামসু কি জানায়। পরে অবশ্য জানাইতে চাইছে আমাদেরকে। দূর, সব দল আর আমাদের নাগরিক পার্টি কি এক হইল নাকি? আমরা দেশের বর্তমান প্রধান বিরোধী দল জনতা পার্টির বর্তমানে যে কার্যকলাপগুলো শুরু হয়ে গেছে, এতে করে এই দল যে আগামীতে ক্ষমতা হারাবে এটা 100% শিওর থাকো। আর জনতা পার্টি ক্ষমতা হারাইলে নাগরিক পার্টি আগামীতে শিওর দল সরকার গঠন করবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই দলের সেক্রেটারি হইলে কি শামসুর জন্য কোনোভাবে ক্ষমতা কম হইব নাকি? শামসুর সাথে আগে প্রস্তাব দিয়ে দেখো, তারপর দেখি শামসু কি বলে। ভাই, সব কিছু আমি গুরুরে খুইলা বলছি। গুরু অবশ্য শামসুর সাথে আলোচনা করতে চাইছে। দেখি গুরু আলোচনা কইরা কি জানায়, পরে আমরা সেই অনুযায়ী কাজ করবনি। আর শামসুরে যদি সভাপতির পদ দিয়া দলে আনতে হয় তাহলে ভাই আনার কোনো প্রয়োজন নাই। শামসু দলে আসলে এমনিতেই আমরা ক্ষমতা আসব, কিন্তু দলের ভিতরে অনেক বিশৃঙ্খলাও সৃষ্টি হয়ে যাইব। তখন কিন্তু আমরা মন মতো কোনো কাজই করতে পারবো না। শামসুকে সভাপতির পদ দিয়া
দলে আনার কোনো প্রয়োজনই আমি মনে করি না। না না হাবিবুর, সেই ভুল কখনোই করব না। সভাপতির চেয়ার সাইডে দিয়ে কি শামসুরে কখনোই আমি সভাপতির চেয়ারে বসতে দিব বইলা তোমার মনে হয়? দেখি না শামসু আমাদের প্রস্তাবে কি বলে। নতুন দল গঠন কইরা যে সেই দলের জনগণের কাছে পৌঁছে দিয়ে সরকার গঠন করা মুখের কথা না। যে বললাম আর দল গঠন হয়ে গেল। স্বাধীনতার পরপরই আমরা দল গঠন করছি, আর ক্ষমতা পাইছিলাম সেই 90-এর পর। এত সোজা না। আর শামসুও সেইটা খুব ভালো করে বোঝে যে নতুন দল গঠন করলে কতটা সফলতা পাইব। দেখা যাক শামসু এখন আমাদের প্রস্তাবে কি বলে। হ ভাই, সেইটাই। এত তেল মারার এইখানে কোনো প্রয়োজনই নাই বলে আমি মনে করি। তবুও যদি সেক্রেটারির পদে রাজি হয় তাহলে তো আমি গুরুরে বলে এসি নাগরিক পার্টি শামসুর জন্য ফুলের মালা সাজায়া অপেক্ষায় থাকবে। যদি একবার শামসু শুধু মুখ পুইটা বইলা দেয় তাহলেই নাগরিক পার্টি শামসুরে গ্রহণ করার জন্য পুরো প্রস্তুত আছে। দেখি এখন কি জানায়। হ সেইটাই। তা হাবিবুর, দেশের সম্প্রতি যে কয়েকটা বড় বড় ঘটনা ঘটে গেল, এতে করে তো সরকার অনেকটাই চাপে পড়ে গেছে। এইভাবে যদি আর কয়েকদিন চলতে থাকে তাহলে তো মনে হয় এই সরকার আর ক্ষমতায় বেশি দিন টিকতে পারবে না। যে ভাই যারা এই কাজটা করে যাইতেছে তারা কিন্তু আমাদের জন্য অনেকটাই রাস্তা বের করে দিয়ে যাইতেছে। তাই তো দেখতেছি নিউজ মিডিয়া যেভাবে সরকারের বিরুদ্ধে প্রচার চালায় যাইতেছে, এতে করে তো দিন দিন সরকারের ইমেজ জনগণের সামনে নষ্ট হয়ে যাইতেছে। তা ভাই, সরকারের এই চাপের মুহূর্তে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? এই সুযোগে চলেন আমরাও কয়েকটা অপারেশন সাইরা ফালাই, আর এই সব দূর যায়া ওই উগ্রবাদীদের কারেই পড়বো, আর মাঝখান থেকে আমরা শুধু ফয়দা নিমু। আমাদেরকেও কিন্তু এখন সরকারকে আরও চাপে ফেলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার। হাবিবুর, কথা তুমি একেবারে খারাপ বলো নাই। এখন পর্যন্ত কিন্তু বিরোধী দলের উপর আঙ্গুল কেউ তুলতে পারে নাই। তার মানে সবাই ধরে নিছে যে এই কাজগুলো অন্য কেউ কইরা যাইতেছে। আমরা এই কাজগুলোর সাথে জড়িত না। তা তুমি কি করতে চাইতেছ? কিভাবে তুমি সুযোগটা তৈরি করবা? দেখি তো আগে তোমার প্ল্যান কি। কি আর করব, সরকারকে চাপে ফেলানোর জন্য আমাদের যে উগ্রবাদী কিছু কর্মী আছে না, ওদেরকে দিয়া আরও কয়েকটা নিউজ মিডিয়ার উপর হামলা চালানো হোক। এদের অফিসও ভেঙে গেলে সকল নিউজ মিডিয়া একযোগে সরকারের পতনের জন্য বিভিন্ন রকমের নিউজ প্রকাশ করব। আর আপনি এই ফাঁকে ঘন ঘন টক শো করে সব দায়ভার সরকারের উপর চাপাইতে থাকবেন। তাহলে দেখবেন সরকার এমনিতেই গদি সাইরা পালাইব। তাইলে হাবিবুর, সেটাই করা যাক। তুমি তাহলে এক কাজ করো, আজকে আমাদের স্থায়ী কমিটির যে কয়জন সদস্য আছে তাদের সবাইকে আমার বাংলো বাড়িতে মিটিংয়ে ডাকো। ওদের সবার সাথে আলোচনা করি, দেখি সকলে মিলে কি সিদ্ধান্ত দেয়। আর সেই সময় শামসুর কথা নিয়েও আলোচনা করা যাইবনি। তুমি তাহলে সকলকে আজকে আমার বাংলো বাড়িতে মিটিংয়ে ডাকো। আচ্ছা ভাই, ঠিক আছে। তাইলে আমি প্রচার সম্পাদক লাবলুরে কথাটা জানাই দিতেছি। লাবলুর পরে সবাইরে এই বিষয়টা জানাই দিবনি। তখন সকলেই উপস্থিত হইলে সকলের মতামত নিয়েই পরবর্তীতে কোন পদক্ষেপ নেওয়া যায় সেই সিদ্ধান্ত নিয়েন। এখন আর আমাদের হাত পা গুটিয়ে বসে থাকার
একদম সময় নাই। যে সুযোগটা আমাদের সামনে তৈরি হয়েছে এটা এখন আমাদের পুরোপুরি কাজে লাগাইতে হইব। তাহলে আমি ভাই উঠলাম এখন। আচ্ছা ঠিক আছে হাবিবুর, যাও তাহলে তুমি, পরে তোমার সাথে আবারও আলোচনা করবনি। আর বিকালের মিটিংয়ে যেন সকলেই উপস্থিত থাকে এ ব্যাপারে লক্ষ্য রাখবা। আর সবাইরে স্টেট কার্ড বইলা দিও যে বাধ্যতামূলক মিটিংয়ে উপস্থিত থাকতে হইব সবারই। আর শামসু কিছু জানাইলে সাথে সাথে আমারে বিষয়টা তুমি জানাইও। সাবধানে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম সম্রাট, আইসো তাহলে তুমি, বসো সম্রাট। সম্রাট কি খবর তাইলে? স্বরাষ্ট্র দপ্তর চাইতে যায় তো আমি দেখতেছি এখানে আইসা মহা বিপদে পড়ে গেলাম। সকল দোষ এখন স্বরাষ্ট্র দপ্তরের উপরে আইসাই পড়তাছে। এতদিন যাবৎ এরকম চাপে কিন্তু আমি কখনোই পড়ি নাই আগে। সবাই এখন স্বরাষ্ট্র দপ্তরের উপর সকল দোষ চাপাই দিতেছে। তা তোমরা নাকি বেগুনবাড়ির ওই ঘটনার মাস্টার মাইন্ডকে ধরছ। চাপ তো আমার উপর প্রচুর পরিমাণ আইতেছে, শুধু আপনার উপর একা না তো। আমিও তো এই ঘটনাগুলো নিয়ে খুব চাপের ভিতরে আছি। এখন তো আমাদেরকে একটু চাপে থাকতে হইব। সাংবাদিকরা যেখানে যাই সেইখানেই শুধু পিছু পিছু ঘুরে বেড়ায়। এদের সাথে তো কথা বলতেই ভয় লাগতেছে। কি তুই কি বলবো, কোনো কিছুই তো গুছাইতে পারতেছি না। তা খাগড়াছড়ি থেকে যে আসামিটাকে গ্রেপ্তার করা হয়েছে ওরে দিয়া কেমনে কি করবা? বেগুন বাড়ির ওই ঘটনা তো শামসুই নাকি ঘটাইছে তোমরা বললা। তাহলে ওই আসামিকে দিয়া কিভাবে স্বীকারোক্তি নিবা যে ওই এই ঘটনার সাথে জড়িত ছিল? যদি ওই সব কিছু অস্বীকার করে তখন তো আরও ঝামেলা হয়ে যাইব যে আমরা শামসুকে বাঁচানোর জন্য নিরীহ লোককে ধরে নিয়ে এসেছি। আর ওই আসামিকে এখনো ঢাকাতে নিয়ে আসতেছ না কেন? সমস্যা নাই স্যার, ওরে দিয়ে এমনভাবে স্বীকার করাইমো যে ওই সব কিছু দায়ভার স্বীকার করে নিব। এমনিতে ওর নামে বেশ কয়েকটা জঙ্গি হামলার মামলা আছে। ওই স্বীকার না করলেও মামলাটা এইরকমভাবে সাজাইমো যে ওই এমনিতেই ফাইসা যাইব। সমস্যা নাই, ওরে আগে ঢাকাতে নিয়ে আসি। আজকে ঢাকা থেকে স্পেশাল একটা টিম পাঠাইছি, ওর মাধ্যমেই আজ রাতের ভিতরেই ঢাকাতে নিয়ে আসা হইব। ঠিক আছে সম্রাট, তোমার উপরে কিন্তু সব ভরসা করতেছি। এখন যা করার তোমাকে কিন্তু করতে হইব। লক্ষ্য রাখো কোনোভাবেই কোনো কিছু যেন গড়বড় না হয়। ডিপার্টমেন্টের অনেক অফিসার কিন্তু গোপনে এই বিষয়গুলো তদারকি করতেছে। হাজি সিদ্দিক দুলোয়ারা প্রশাসনের লোককে দেখো গা, আমাদের অগোচরেই কাজে লাগাই দিছে। ওরা কিন্তু অলরেডি কাজ করতেছে, তাই কোনো রকমের কোনো ভুল করা যাইব না। যদি একবার ওরা কোনোভাবে বোঝা যায় যে আমরা এগুলো সব সাজানো নাটক বানাইছি তাহলে কিন্তু সব শেষ হয়ে যাইব। তখন আর শামসুকে কোনোভাবেই বাঁচাইতে পারবো না। না না স্যার, আমি যাদেরকেই এই মামলার দায়িত্ব দিয়েছি ওরা সবাই আমার খুবই বিশ্বস্ত লোক। ওরাদের দ্বারা কোনোভাবেই কথা লিক হইব না। আর সবাই যে আমাদেরকে গোপনে ফলো করতেছে সেটা আমি খুব ভালো করে জানি। আর সেই জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। তবে এডিসি কামরুল ওই খুব ঝামেলা করতেছে, তলে তলে আমাদের পিছনে সোর্স লাগিয়ে রেখেছে তথ্য বের করার জন্য। তা তো করবই, ওই তো হচ্ছে তোফায়েলের খাস লোক। তোফায়েল যেটা বলবো সেই কাজই ওই কইরা যাইব, এটা তো 100% শিওর। আর ওরে আইজি না বানাইয়া
তোমারে আইজি বানানোই ওই কিন্তু শামসুর উপর আগে থেকেই খুব ক্ষুব্ধ। তাই ওই যে কোনো সময় সুযোগ পাইলেই শামসুর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ফেলবে। তাই ওর থেকেও সাবধান থাইকো তোমরা। কি হয়েছে স্যার? কে ফোন দিতেছে এখন? সম্রাট, এখানে তো দেখতেছি লিডার ফোন দিতেছে। লিডারের ফোন আসলেই তো আমার গলা একদম শুকিয়ে যায়। কি যে বলে লিডার, কি কারণে যে ফোন দিতেছে সেই চিন্তায় তো মাথা ঘুরে গেতাছে। বারবার শুধু এই লোক আমারে ফোন দিয়া প্যারা দিতেছে। এক 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 রকমের প্রশ্ন কইরা বসে। ওনার প্রশ্নের উত্তর দিতে দিতে তো জীবন শেষ। এখন আবার ফোন ধরলে যে কোন কাহিনীর কথা বলে। যা বলে বলুক স্যার, আপনি ফোন রিসিভ করেন। দেখেন কি জন্য আপনারে ফোন দিয়েছে লিডার। লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেলিম, তুমি এখন কোথায় আছো? এই তো লিডার, আমি আমার চেম্বারেই আইজির সাথে বৈঠক করতেছি। কেন লিডার, কোনো কিছু বলবেন নাকি ইমার্জেন্সি? হ্যাঁ সেলিম, তোমার সাথে আমার ইমার্জেন্সি আলোচনা আছে। তুমি এখনই আইজির সাথে করে নিয়ে আমার চেম্বারে চলে আসো। আচ্ছা লিডার, ঠিক আছে, আমি এখনই আইজির সঙ্গে করে নিয়ে আপনার চেম্বারে চলে আসতেছি। দেখলা তো সম্রাট, কি হইল? লিডার এখন ওনার সাথে তোমারে সহ দেখা করতে বলতেছে। বুঝতে পারতেছ লিডার কেন দেখা করতে বলতেছে? নিশ্চয়ই এই মামলার বিষয়টা নিয়েই আলোচনা করব। সেই জন্যই তোমারে আর আমারে একসাথে ডাকছে। সমস্যা কি স্যার? ডাকুক উনি আমাদেরকে। আমরা যে কাজই করতেছি, যদ্দূর পর্যন্ত এই মামলা নিয়ে এগিয়েছি সেই কথাই লিডারকে জানাবো। এতে করে লিডার যদি আমাদের কথা না বিশ্বাস করে তাহলে উনি ওনার মতো তদন্ত করাবে। তাতে তো আমাদের সমস্যা নাই কোনো। এত তাড়াহুড়া করলে তো আর মামলার রহস্য খুঁজে বের করা যায় না। আপনি এত ভয় পাইতেছেন কেন স্যার? চলেন আমি আপনার সামনে লিডারের সাথে কথা বলবো নি। চলো তাইলে বের হওয়া যাক। কি ব্যাপার তুফাইল, এখন পর্যন্ত শামসুর বিরুদ্ধে তোমরা একটা প্রমাণও বের করতে পারলা না? যে প্রমাণটা দিয়া শামসুরে আমরা আটকাইতে পারি। এইভাবে একাই শামসু আমাদের সকলের সাথে খেলে যাচ্ছে, আর আমরা পুরো টিম মিলাই শামসুকে কোনো কিছুই করতে পারতেছি না। এভাবে চলতে থাকলে কিভাবে শামসুর সাথে টক্কর দিয়ে তোমরা মাঠে টিকে থাকবে? ভাই, যেইভাবে সোর্স লাগিয়ে রেখেছি তাতে কইরা শামসুর বিরুদ্ধে খুব শীঘ্রই অবশ্যই আমরা কোনো না কোনো একটা প্রমাণ বের করতে পারবো। আর কয়েকটা দিন ধৈর্য ধরেন, দেখেন শামসুর বিরুদ্ধে কিভাবে আমরা প্রমাণ খুঁজে বের করি। আর একটা প্রমাণ যদি কোনোভাবে বের করতে পারি তাহলেই শামসুর খেলা একদম এখানেই শেষ হয়ে যাইব চিরতরে। তোমরা শুধু সময় নিতে থাকো। আর এইদিকে এই সময়ের ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম আর আইজি মিলা শামসুরে নির্দোষ প্রমাণ করা অন্য একজনরে আসামি হিসাবে চালিয়ে দেখ। তখন তোমরা হাতে বসা আঙ্গুল চুষো, কোনো কিছুই হইব না। যত তাড়াতাড়ি সম্ভব ওদের আগে আমাদেরকেই শামসুর বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করতে হইব। শামসু যদি একবার কোনো নতুন দল গঠন করে ফেলে তাহলে কিন্তু সকলের খেলা এখানেই একদম শেষ করে দিব। কথাটা ভালো করে মনে রাখো। তোফায়েল ভাই, হাজি কিন্তু একদম ঠিক কথা বলছে। ওরা শামসুকে নির্দোষ প্রমাণ করার আগেই
আমাদেরকে প্রেসিডেন্টের সামনে শামসুকে অপরাধী হিসাবে নিয়োগ করতে হইব, যাতে করে অল্পতেই শামসুকে থামানো যায়। তাছাড়া যত সময় যাইব ততই শামসু বেপরোয়া হয়ে উঠবে। একবার যদি নিজেকে নির্দোষ প্রমাণ করে কোনো একটা দল গঠন করে ফেলে, তখন আর শামসুকে কোনোভাবেই আটকানো সম্ভব হইব না। সব আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর জনতা পার্টিও এই সভাপতির আন্ডারে থাকলে অচিরেই সরকার থেকে পদত্যাগ করতে হইব ওনাকে। আর উনি যে মাইন্ডের লোক, একটু চাপে পড়লে নিজে থেকেই পদত্যাগ করে ফেলাইব। মোল্লা ভাই, আমি তো প্রতিনিয়ত এই ভয়টাই পাইতেছি। না জানি প্রেসিডেন্ট কবে হুট করে ঘোষণা দিয়া দেয় যে জনতা পার্টি সরকার থেকে পদত্যাগ করতেছে। ওনারে দিয়া তো কোনো রকমের কোনো বিশ্বাস পাই না আমি। উনি যে নরম মনের মানুষ, দেশের এই অস্থিরতা পরিবেশ দেখলে যে কোনো সময় পোল্টি মারতে পারে। তাই আমাদেরকে আগে থেকেই ব্যবস্থা করে রাখতে হইব। ব্যবস্থা আর কি আজি ভাই, ব্যবস্থা তো এখন একটাই বাকি আছে। সকল সদস্য মিলা প্রেসিডেন্টের পদত্যাগের দাবি তুলতে হইব। ওনার কাছ থেকে প্রেসিডেন্টের পদ কায়রা নিয়া আমাদের ভিতরেই কাউকে শক্ত হাতে এই ক্ষমতার চেয়ার ধরতে হইব। তাহলেই একমাত্র প্রেসিডেন্টকে সরানো যাইব। তাছাড়া উনি আপোষে কোনোদিন ক্ষমতা অন্য কারো কাছে হস্তান্তর করবে না। দরকার পড়লে উনি পদত্যাগ করে বসবে। সেটা তো তুফাইল, তোমাদেরকে আমি অনেক আগে থেকেই বইলা আসতেছি। তোমরাই তো এই ব্যাপারে কোনো রকমের কোনো আগ্রহ দেখাচ্ছ না। আমি বুঝতে পারতেছি না তোমরা কি এই বিষয়ে আলোচনা করতে ভয় পাইতেছ নাকি? দলের ভিতরে এখন শামসুর সেই প্রভাব আছে নাকি? দলের অধিকাংশ নেতাকর্মী আমাদের পক্ষে। যে সমস্ত মন্ত্রীরা এখন মন্ত্রীর দায়িত্ব পালন করতেছে, ওরা কি আমাদের সুপারিশ ছাড়া মন্ত্রী হইতে পারছে কিনা? প্রত্যেকজনকেই মোল্লা ভাই আর আমি বিভিন্ন জায়গায় নমিনেশনের সময় নমিনেশন দিয়েছি। ওদেরকে আমরা যেটা বলবো সেটাই ওরা শুনবে। ওদের সাথে আলোচনা করতে সমস্যা কি তোমাদের? আচ্ছা ঠিক আছে তাইলে ভাই, আমি আজকালের ভিতরেই সকলের সাথে গোপনে যোগাযোগ করতেছি। লগে মোল্লা থাকলেও বিষয়টা আরও ভালো হইতো। আর আপনি যদি থাকেন তাহলে তো আরও ভালো হয়। আমাদের সকলেই যখন একজোট হইলে বাকিরাও দেখবেন আমাদের সাথে একজোট হইতে সম্মতি জানাইব। তাই মিটিংয়ে আমি চাইতেছি আপনারা দুইজনও উপস্থিত থাকবেন। এতে করে ওদেরকে বোঝানোটা আরও সহজ হয়ে পড়ব। এতই ভয় পাও তোমরা না বলার মতো। এ ভয় নিয়ে তোমরা আইসো শামসুর সাথে টক্কর দেওয়ার জন্য। এত কিছু হয়ে যাওয়ার পরেও শামসুকে আমি এক বিন্দু পরিমাণ ছাড় দেই না। আর তোমরা কিছু না করতেই শামসুরে দেখা ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিছ। সমস্যা নাই, তুমি ব্যবস্থা করো। মোল্লা ভাইয়ের আমি তোমাদের সেই বৈঠকে উপস্থিত থাকবনি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি হানিফকে নিয়ে যত দ্রুত সম্ভব আগামীকালকের ভিতরেই সবাইকে আমাদের বাসভবনে ডাকবো মিটিংয়ের জন্য। আপনারা তাহলে যথাসময়ে সেই মিটিংয়ে উপস্থিত থাকেন। মোল্লা ভাই, ওঠেন তো দেখি। আমার তুফাইলের কথায় কোনো রকমের কোনো তৃপ্তি আসতেছে না। আমি সরাসরি এডিসি কামরুলের সাথে আলোচনা করব। দেখি ওই ঘোড়ার ডিমের চেয়ারে বসা কি করতেছে। এতদিন যাবৎ শামসুর বিরুদ্ধে একটা প্রমাণই বের করতে পারলো না, সে আবার আইজি হওয়ার স্বপ্ন দেখে। আসেন তো দেখি কামরুলের কি হয়েছে, ওর সাথে আগে আলোচনা করে আসি।
আচ্ছা ঠিক আছে হাজি, চলো তাহলে।